ওইটা নিয়ে প্রশ্নটা শুনে, হ্যাঁ ওকে, প্রশ্নটা কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের পার্থক্য, মানে এই তিনটে সেন্টেন্স, মানে এর একটু কিভাবে বোঝা কিভাবে? যাবে কি হ্যাঁ। এটা ওটাই আচ্ছা, বুঝবো কিভাবে, কিংবা কিভাবে চেঞ্জ চেঞ্জ করতে করতে হয়। হয়। ঠিক আছে, আজকের বলবো একটুখানি অল্প করে। আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই তো? এইটাই তো প্রশ্ন দাঁড়িয়েছে। আচ্ছা, একটা একটা করে আসি। সিম্পল, সিম্পল সেন্টেন্স মানে সেই বাক্যে একটাই কর্তা আর একটাই ফাইনাইট ভার্ব। এখানে ভার্বটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ। ফাইনাইট ভার্ব একটা হতে হবে, সমাপেক্ষা ক্রিয়া একটা হতে হবে, আর একটাই কর্তা হতে হবে, তাহলে সেটা সিম্পল। আর যদি কোনো বাক্যে একের বেশি ফাইনাইট ভাব থাকে তাহলে সেটা কমপ্লেক্স। কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। আচ্ছা, এবারে আমি বলছি, আমি একটা সবথেকে বড় কথা হচ্ছে যে উদাহরণ দিয়ে আলোচনা করলে সেটা সবথেকে সহজ হয় বুঝতে। ধরো, আই রিড স্টোরিজ, আই রিড স্টোরিজ, তাহলে এই বাক্যে কর্তা কটা আছে বলো? কর্তা কটা আছে? একটা, আর ভার্ব কটা আছে? একটা। তাহলে আই একটা সাবজেক্ট আর রিড একটা ভার্ব, তাহলে এটা কি বাক্য হবে? একটা সাবজেক্ট একটা ভার্ব হলে হ্যাঁ কি হবে? সিম্পল সেন্টেন্স। এবারে যদি এই বাক্যের মধ্যে আমি আরও একটা ফাইনাইট ভার্ব দিই, ঠিক আছে, আই রিড স্টোরিজ অ্যান্ড রাইট পোয়েমস, তাহলে কটা ভার্ব দিলাম? দুটো। কি কি ভার্ব দুটো দিয়েছি? রিড, রাইট। রিড রাইট দুটো ভাব দিয়েছি, আর মাঝে অ্যান্ড রেখেছি, তাই তো? তাহলে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। কেন না, রিডের পরে, অ্যান্ডের পরে কিন্তু আই কথাটা উজ্জ্বল আছে, মানে আই রিড স্টোরিজ অ্যান্ড আই রাইট পোয়েমস, মানে ওখানে আই কথাটা উজ্জ্বল করা আছে, ঠিক আছে? তাহলে একটা বাক্যের মধ্যে যদি একটা সাবজেক্ট আর দুটো ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা কম্পাউন্ডের একটা বৈশিষ্ট্য দেখা গেল, ঠিক আছে? এবারে কমপ্লেক্স, কমপ্লেক্সটা খুবই সহজ। যদি দুটো বাক্য থাকে, দুটো বাক্য অবশ্যই হতে হবে, ঠিক আছে? যদি দুটো বাক্য থাকে একটা মেন ভার্ব হবে, দুটো বাক্য জয়েন করলে ক্লজে তো আসবে, দুটো বাক্য জয়েন করলে ক্লজে আসবে, একটা মেন ক্লজ আসবে আর একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ আসবে। এই দুরকম ক্লজ তৈরি হয়ে গেলে সেটা কমপ্লেক্স। এবার তুমি বলতে পারো যদি সাবঅর্ডিনেট ক্লজ নাউন হয় তাহলে কমপ্লেক্স, সাবঅর্ডিনেট ক্লজ যদি অ্যাডজেক্টিভ হয় তাও কমপ্লেক্স, সাবঅর্ডিনেট ক্লজ যদি অ্যাডভার্বিয়াল হয় তাও কমপ্লেক্স, মোটামুটি ক্লজে গেলেই কমপ্লেক্স, ঠিক আছে? আর ওকে, আর সিম্পল, সিম্পল কী করা হয়, একটা সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভাব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স ক্লজে যেতে পারে তো, যেমন কমপ্লেক্স হলে ক্লজে গেলেই কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স ওখানেও তো ক্লজ ঢুকতে পারে, যে কোনো ক্লজ। হ্যাঁ, গুড কোশ্চেন। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ক্লজ হয়, তবে প্রথম সুবিধার্থে আমি এটাই বলবো, দুটো মেন ক্লজই থাকে, দুটো মেন ক্লজই পাশাপাশি থাকে, এইটা প্রথমে বোঝার সুবিধার্থে ধরে নাও। মানে এরকম থাকে, আই হিজ পো, সে গরিব, সো হি ওয়ার্কস হার্ড, সো দিয়ে থাকবে, মাঝে একটা লিঙ্কার থাকে, আর দুটোই কিন্তু মেন ক্লজই থাকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজই থাকে, এটা বোঝার সুবিধার্থে ধরো ওই মেন ক্লজ দুখানা পাশাপাশি থাকে, কম্পাউন্ড হয়। হ্যাঁ পাশাপাশি হয়, দেখবি আর একটা এক্সাম্পল দিচ্ছি, ইট ইজ রেনিং নাও দেয়ার ফোর উই শ্যাল নট গো আউট, এখন বৃষ্টি হচ্ছে তাহলে আমরা আর বাইরে যাব না, ঠিক আছে? এই কম্পাউন্ড সেন্টেন্সে কিছু না কিছু লিঙ্ক ওয়ার্ড দিয়ে, মানে লিঙ্ক ওয়ার্ড থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, মানে হ্যাঁ দুটো মেন ক্লাসের মাঝখানে। অবশ্যই লিঙ্কার অবশ্যই থাকতে হবে, থাকতেই হবে। আর আর কম্পাউন্ড সেন্টেন্সকে ভাঙা খুব সহজ, ভেঙে দিলে ওই লিঙ্কারটাকে তুলে নিলে মোটামুটি দুটো মেন ক্লজ পাশাপাশি বেরিয়ে আসছে। ওকে ঋতু, তোমার কোনো প্রশ্ন এখান থেকে কি কোশ্চেনগুলো কি মনে হচ্ছে?
কমপ্লেক্স, সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে কি কোশ্চেন হতে পারে? কোনটা কি দিয়ে জয়েন হয় সেটা একবার বলি তো। গুড কোশ্চেন। কোন সেন্টেন্স কি দিয়ে জয়েন হবে? আচ্ছা, এবার আমি বলছি, যেটা সিম্পল সেন্টেন্স সেটাতে তো জয়েনের কোনো ব্যাপার থাকছে না। আচ্ছা, তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে সিম্পলটাকে তো চিনলাম, করবো কি করে? জয়েন যদি না হয় তাহলে করবো কি করে? ওটা আমি বলে দিই, ওই যে যখন কমপ্লেক্স সেন্টেন্স থাকে, মানে একটা মেন ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যেটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে সাধারণত ওইটার যে ভাব আছে না, ওই ভাবটাকে নন ফাইনাইট করে দিতে হয়। কোনো প্রকারে নন ফাইনাইট করার অনেক পদ্ধতি আছে, সেটা পার্টিসিপেলে হয়, জিরান্ডে হয়, ভার্বাল নন ফাইনাইট করে দিলে অনেকগুলো শর্ত এর মাঝে অবশ্যই আছে। নন ফাইনাইট করে দিলেই ওটা তখন সিম্পলে চলে যায়। আর সিম্পলের মধ্যে যখন দুটো ভাব থাকবে, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট, ওই নন ফাইনাইটটাকে ক্লজে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। ঘুরিয়ে আনলে তখন এটা কমপ্লেক্স হয়ে যাবে। খুব সহজ একটা কথা বলি, বুঝতে পারছো না তো? না, বুঝতে পারছি। হ্যাঁ, খুব সহজ। ধরো একটা আমি বাক্য বললাম, ঠিক আছে, আমি এবার উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবে। I shall eat something because I am hungry. ধরো এটাই বললাম, আমি কিছু খেতে চাই, আমি কিছু খাবো কারণ আমি ক্ষুধার্ত, ঠিক আছে? তাহলে বিকজ আছে মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়েছে। আমি কিছু খাবো, কেন খাবো না, আমি ক্ষুধার্ত, তাই তো? তাহলে একটা মেন আই শ্যাল ইট সামথিং, আমি কিছু খাবো, এই কথাটা যদি কাউকে বলো সে কিছু বুঝতে পারবে। আর যদি তুমি কারোর কাছে যদি দাঁড়িয়ে যদি বলো আমার খিদে লেগেছে সেই কারণে, সে কিন্তু বুঝতে পারবে না। কারণ বলে ছেড়ে দিয়েছো, আমার খিদে লেগেছে তাই, কারণ মানে তাইও আছে বাংলায়, তাই সে বুঝতে পারবে না। বিকজ আই অ্যাম হাংরি, কারণ আমার খিদে লেগেছে, এটা বললে কেউ বুঝতে পারবে না। তাই কি, তাই আমি কিছু খাবো, এটা বলতে হবে। তাহলে বিকজ আই অ্যাম হাংরি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কিন্তু আই শ্যাল ইটের উপরে নির্ভর করে আছে, আই শ্যাল ইট সামথিংয়ের উপরে নির্ভর করে আছে, আমি কিছু খাবো এর উপরে নির্ভর করে আছে। এবারই প্রশ্ন আসছে, এই যে আই শ্যাল ইট, শ্যাল ইট তো একটা টেন্সে আছে, তার মানে ফাইনাইট ভার্ব। আর আই অ্যাম হাংরি, আমি হাংরি, তাহলে অ্যামও কিন্তু একটা টেন্সে পড়ে। লোক বলে না আই অ্যাম এ বয়, আই অ্যাম এ স্টুডেন্ট, তো ওটাও তো একটা টেন্স হয়। তাহলে আই অ্যাম হাংরি, তাহলে অ্যাম মানে একটা টেন্স আসছে, এটাও ফাইনাইট ভার্ব। টেন্সে দুটো ভার্ব আছে মানে দুটোই ফাইনাইট ভার্ব, তার মানে। আর মাঝে লিঙ্কার আছে বিকজ। তো এবারে তুমি কোনো একটা ফাইনাইট ভার্বকে অর্থ অনুসারে অবশ্য নন ফাইনাইট করো। এবারে আমি নন ফাইনাইট করার একটা সহজ নিয়ম বলছি, খুব সহজ নিয়ম। সাধারণত ওই যে ডিপেন্ডেন্ট ক্লজের যে ভাবটা থাকে, ওই ভার্বের সঙ্গে তুমি আইএনজি যোগ করবে আর ওর আগে একটা প্রিপোজিশন লাগাবে, মানে অর্থ অনুসারে প্রিপোজিশন, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি বইটা টেবিলের উপরে আছে, তাহলে উপরে ইংরেজি অন প্রিপোজিশন তো দিতে হবে, অন্য প্রিপোজিশন দিলে ওটা হবে না। তো এখানে বাংলায় যে অর্থটা আসবে সেই অর্থ অনুসারে একটা প্রিপোজিশন দিতে হবে। তাহলে তোমাকে বলতে হবে আই শ্যাল ইট সামথিং, আমি কিছু খাবো, ফর, আর যে ভার্বটা আছে ওই ভার্বের সঙ্গে আইএনজি বলেছি, তো এম ভার্বের সঙ্গে আইএনজি হয় না, ওর মূল ভার্ব হচ্ছে বি, ফর বিইং হাংরি, ক্ষুধার্ত হওয়ার জন্য, ফর বিইং হাংরি, ক্ষুধার্ত হওয়ার জন্য, মানে আমার খিদে লেগেছে সে কারণে আমি কিছু খাবো, ঠিক আছে? আরও একটা এক্সাম্পল দিচ্ছি, আই শ্যাল গো টু কলকাতা, আই শ্যাল ভিজিট এ ডক্টর, আমি কলকাতায় যাব, আমি একটা ডাক্তারের সঙ্গে দেখা করব। তাহলে এবার আমি বলছি আই শ্যাল গো টু কলকাতা, আমি কলকাতায় যাব বিকজ, কারণ আই শ্যাল ভিজিট এ ডক্টর, আমি একটা ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করব, ডাক্তারের সঙ্গে দেখা করব। তাহলে বিকজের পরে যেটা থাকছে ওটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর আমি কি বলেছি, ওই যে বাক্যটা থাকছে ডিপেন্ডেন্ট ক্লজ, ওই ডিপেন্ডেন্ট ক্লজের ওই যে আই শ্যাল ভিজিট আছে, ওই ভিজিটটাকে তোমাকে নন ফাইনাইট করতে হবে। সহজ নিয়ম কি বলেছিলাম, আইএনজি যোগ করতে বলেছিলাম। আর তার আগে সাধারণত তুমি সবসময় ফরই নিয়ে আসবে, অনেক প্রিপোজিশন আসে, তবে ফরটা দিয়ে করলে তোমাদের প্রথম ক্ষেত্রে একটু সুবিধা হবে আর কি, অর্থ অনুসারে অবশ্য। তাহলে ভিজিটের প্রসঙ্গে আইএনজি দিলে কি হবে, ভিজিটিং, তাহলে ভিজিটিং দ্য ডক্টর হচ্ছে, আর তার আগে তুমি ফর দাও, তাহলে ফর ভিজিটিং দ্য ডক্টর, এটা তোমার নন ফাইনাইট তৈরি হলো।
আর আই শ্যাল গো টু কলকাতার পরে বসিয়ে দাও, আই শ্যাল গো টু কলকাতা ফর ভিজিটিং আ ডক্টর। একটা ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য আমি কলকাতায় যাব। নন ফাইনাইট ভার্বটা বাক্যের প্রথমে বসিয়ে করা যায় না? এটাই দারুণ কোশ্চেন। নন ফাইনাইট ভার্ব কিন্তু বাক্যের প্রথমে বসে না। বলেছি তাই বলছি, মানে ভিজিটিং আ ডক্টর আই শ্যাল গো টু কলকাতা, এরকম এটা হবে না? হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু অনেক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেক বিশদ বড় ডিটেলস থাকে, তবে আমি এই ক্ষেত্রে ছোট্ট করে বলবো, ডিটেলসটা এখন এই মুহূর্তে বলবো না, পরে বলবো। এই যে ভিজিটিং, আমি বলেছি তুমি বলেছো যে তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে নন ফাইনাইট ভার্বকে আমি বাক্যের প্রথমে বসাবো। অবশ্য তার একটা কিছু রুলস আছে, বসানো যায়, ভালো ইংলিশ করা যায়, কিছু রুলস অবশ্যই আছে, সব জায়গায় একটা রুলস থাকে, ঠিক আছে? তুমি যদি বলো ফর ভিজিটিং আর ডক্টর, একটা ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য, এরপর কমা দিলে আই শ্যাল গো টু কলকাতা, আমি কলকাতায় যাব। ইংলিশ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ঠিকও হয়েছে। এইবারে তুমি কোশ্চেনের সময় বলেছিলে ভিজিটিংয়ে ডক্টর, এরকম কোশ্চেনটা তুলে দিয়েছিলে, কিন্তু ফরটা সেই মুহূর্তে তোলোনি, হ্যাঁ লেখনি। এই নন ফাইনাইটটার আলাদা অর্থ প্রকাশ করবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আমি কলকাতায় যাব। ভিজিটিং এ ডক্টর মানে আমি একটা ডাক্তারের সঙ্গে দেখা করে নিয়ে তারপরে আমি কলকাতায় যাবো, আই শ্যাল গো টু কলকাতা। এখানে একটা আলাদা একটা মিনিং তৈরি হয়ে যাচ্ছে, তবে নন ফাইনাইট ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাই এই হলো সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের শর্ট ডেসক্রিপশন। এনি কোয়ারিজ, এনি কোশ্চেন? তার মানে স্যার নন ফাইনাইট করতে গেলে মানে ভার্বের সাথে আইএনজি যোগ করার আগেও প্রিপোজিশন আনতে হবে মাস্ট, এটা তাই তো? এটা বোঝার সুবিধার্থে একটা ছোট্ট ইউজেস, মানে এটা এই যে নন ফাইনাইটের করার একটা যে নিয়ম ছিল, আমি বলেছিলাম পার্টিসিপলে হয়, ভার্বাল নাউনে হয়, জিরান্ডে হয়, আর ইনফিনিটিভে হয়। আমি এটা জিরান্ডে করে দিয়েছি, কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছি, আর তার আগে একটা প্রিপোজিশন বসিয়ে দিয়েছি, তখন সেই ভাবটা নাউনের কাজ করে দিয়েছে। আর তুমি জানো তো ফরের পরে প্রিপোজিশনের পরে নাউন বসে, দেখবে প্রিপোজিশনের পরে নাউন বসে কিনা। দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে অন যদি প্রিপোজিশন হয় তারপর টেবিলটা নাউন হচ্ছে না? তো আমি ওই জন্য কি বলেছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে আর সেটা যদি প্রিপোজিশনের পরে রাখো সেই ভাবটা নাউন হবে। তাহলে ওই যে ফর ভিজিটিং, ওটা নাউন হয়ে গেল, ফর ভিজিটিং এ ডক্টর। ওকে, আরও ডিটেলস আছে এই মুহূর্তে না। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে, নন ফাইনাইটের উপরে অন্য কোনো দিন হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে আর কি কোশ্চেন থাকছে ঋতু? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডার ক্লজ, এই দুটোর মধ্যে মানে ডিফারেন্স, মানে রিলেশনটা কি? আচ্ছা, সিম্পলটা সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে, বেশিরভাগ তোমাদের যে বোর্ডের যে এক্সামে যে কোশ্চেন হয়, সিম্পল বেশিরভাগ ডিপেন্ড করে থাকে, বা সিম্পল যেটা তোমাদের করতে বলা হয় ওর জন্য তাকে ফাইনাইট নন ফাইনাইট ভালো বুঝতে হবে, নাহলে সে সিম্পল কমপ্লেক্স করতে পারবে না, সিম্পল করতে পারবে না। আর কমপ্লেক্স যদি করতে হয় তাকে ক্লজ ভালো জানতে হবে, আর কম্পাউন্ডে যদি করতে হয় তাকে ক্লজ জানতে হবে। ক্লজ আর ক্লজ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো আলাদা, মানে দুটো কখন কীরকম হয় মানে? আচ্ছা, এবারে বলছি যে ক্লজ বা এগুলো কি আলাদা? কেউ যদি দুটো বাক্যকে জুড়ে ক্লজ করে, সেই ক্লজের মানেই হলো কমপ্লেক্স করেছে সে। আর সেই ক্লজে যদি দুটো মেন ভার্ব রেখে দেয়, একটা সাবঅর্ডিনেট আর একটা যদি খুব ভালো কোশ্চেন, দুটো বাক্য জুড়ে ক্লজ করলো তো, এবার দুটো বাক্য জুড়ে যখন ক্লজ করেছে, একটাতে যদি ফাইনাইট, একটাতে যদি মেন ক্লজ রাখে আর একটা যদি ডিপেন্ডেন্ট ক্লজ রাখে তাহলে কমপ্লেক্স, আর দুটোতেই যদি মেন ক্লজ রাখে তাহলে কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কিন্তু ক্লজের সাহায্যেই হচ্ছে, দুটো মেন ক্লজ, আর কমপ্লেক্সও কিন্তু কমপ্লেক্স ক্লজের সাহায্যেই হচ্ছে, একটা মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সিম্পল সেন্টেন্সটা পুরোপুরি ফাইনাইট নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্বকে নিয়েই তৈরি হয়। ওকে।